সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। ওটিটি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। ডিজিটাল দুনিয়ার বদৌলতে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে ঘরে বসেই হাজার মানুষ স্বাদ নিচ্ছেন বিনোদনের। এই ওটিটির নানা দিক নিয়ে আমাদের আজকের আলোচনা। বিষয় ওটিটি বিনোদনের নয়া দুনিয়া। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে 3 জন অতিথি থাকবেন, কিন্তু 2 জন এখনও এসে পৌঁছননি। আমরা একজন অতিথি যিনি পৌঁছেছেন তাকে দিয়ে আমরা শুরু করছি। আমাদের সাথে আছেন নাট্য নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। স্বাগত আপনাকে আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, ওটিটি সম্পর্কে নানা বিষয় জানতে আপনারা আমাদের অনুষ্ঠানটি পুরোটা সময় আমাদের সাথে থাকুন এবং একই সাথে অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন নেক্সাস টেলিভিশনের ফেসবুকের কমেন্ট বক্সে। আলোচনায় চলে যাই। আমি শঙ্খ দাশগুপ্ত, আপনাকে অভিনন্দন যে সম্প্রতি আপনার একটি ওয়েব সিরিজ শুরু হয়েছে গুটি। সেটি এই যে নতুনদেরকে সুযোগ দিয়ে নতুনদের স্বাধীনভাবে কাজ করার যে প্ল্যাটফর্ম তৈরি হলো ওটিটি, এটি সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাই। প্রথমত এটা তো আমাদের বিনোদন জগতে গ্লোবালি একটা নতুন ফেনোমেনা ওটিটি প্ল্যাটফর্মগুলো। সো আমার ধারণা যে ওটিটি প্ল্যাটফর্মের ফান্ডামেন্টালি যে বিষয়টা নিয়ে আসলে ওটিটি প্ল্যাটফর্ম কাজ করে সেটা হচ্ছে যে ব্রেকিং দ্য ব্যারিয়ার্স, আমাদের যে স্টেরিওটাইপ চিন্তাভাবনা বা প্রথাগতভাবে যা হয়ে আসছে টেলিভিশনে বা সিনেমার ক্ষেত্রে, সো সেটার থেকে বের হয়ে একটু আসলে অন্যরকমভাবে ভাবনার জায়গা থেকেই তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওটিটির এই রাইজিং আর কি। সেটা আমরা নেটফ্লিক্স বলি, অ্যামাজন বলি, ডিজনি বলি, আর আমাদের এখানকার চরকি বা হইচই যারা যেসব প্ল্যাটফর্মে কাজ করছে না কেন। সো সেখান থেকে আমার কাছে মনে হয় যে সবসময় যে যেহেতু এটা একটা নতুন চিন্তাভাবনা এবং নতুনভাবে গল্প বলার একটা আঙ্গিক আমাদেরকে আসলে অফার করা হচ্ছে ফ্রম দ্য প্ল্যাটফর্মস। সো সেই জায়গার থেকে নতুন নির্মাতারা নতুন ভাবনা নিয়ে এসে আসলে এখানে কাজ করবে এবং সেটা একটু ডিফারেন্ট হবে ফ্রম আদার ওয়ার্কস দ্যাট ইজ হ্যাপনিং ইন দ্য ইন্ডাস্ট্রি, টেলিভিশনে বা ইউটিউবে বা সিনেমাতে। সেটাই খুব স্বাভাবিক আর কি, যেহেতু আপনি একটা নতুন স্রোতকে ইনভাইট করছেন। সো ওটার জন্য তো আসলে নতুন কিছুই আসবে আর কি। সো এটা তো খুবই পজিটিভ আমার কাছে মনে হয় যে যেসব নির্মাতারা অনেকদিন ধরে অপেক্ষা করছিল আসলে নিজেদের গল্পটাকে একটু অন্যভাবে বলার, একটু স্বাধীনভাবে বলার, অথবা একটু বেটার বাজেট নিয়ে বলার আর কি। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল টাইম অ্যান্ড লাইক স্কোপ ফর দ্য ফিল্ম মেকার্স। আমাদের তো যেহেতু বঙ্গর মাধ্যমে আমাদের এখানে বাংলাদেশে আর কি শুরু, তো আমরা দেখেছি যে গতানুগতিক টিভি চ্যানেলগুলোও সেই এখন এই জায়গাটাতে বেছে নিচ্ছে, তাদের নিজস্ব স্ট্রিমিং সার্ভিসগুলো খুলছে। তো আমাদের দেশে যে জনপ্রিয় হয়ে উঠছে স্ট্রিমিং সার্ভিসগুলো, এই দিকটা নিয়ে আপনার কি মত, যে তারা যে ওই ট্র্যাডিশনাল সময়টাকে ভেঙে এই দিকে আসছে? না, এটা তো স্ট্রিমিং সাইটগুলো জনপ্রিয় হবে এটাই স্বাভাবিক, কারণ আমরা আসলে মানুষ আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে আর কি। সো মানুষ আগে যতটা ফ্যামিলির সাথে কাটাতো বা বন্ধুবান্ধবদের সাথে কাটাতো, ওই টাইমটা আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে মানুষ অনেক বেশি নিজের সাথে টাইম কাটায়। সো সেই ক্ষেত্রে আসলে আপনার ইন্ডিভিজুয়াল ডিভাইস হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট, সেটা মোবাইল হোক, সেটা ল্যাপটপ হোক। সো এইটা যেহেতু আসলে ওয়ার্ল্ড ওয়াইডই ঘটছে, আমরা একটু আস্তে আস্তে নিজেরা আসলে নিজেদের সাথে অনেক বেশি সময় কাটাচ্ছি। সো এইটাই আসলে দ্য পারফেক্ট টাইম যে আপনার আসলে ওটিটি এখানে আসলে কাজ করবে। সো বাংলাদেশের ক্ষেত্রেও এটা হয়েছে যে বাংলাদেশের আসলে তো যেহেতু আমাদের জীবনমানের এক ধরনের উন্নয়ন ঘটছে আসলে দিনে দিনে। সো আমাদের বাইং ক্যাপাসিটি বাড়ছে। সো আমরা বিনোদনের নতুন মাধ্যম খুঁজছি আর কি। সেক্ষেত্রে তো আমাদের ওইভাবে দেখলে, আপনি যদি ঢাকা শহরের কথা চিন্তা করেন, এই শহরের মানুষের বিনোদনের জায়গা কিন্তু খুবই কম। হয় অফিস শেষ করে রেস্টুরেন্টে খেতে যাওয়া, অথবা আসলে পার্কে ঘুরতে যাওয়া। সেক্ষেত্রে অনেকগুলো পার্কও আপনার অপশনে নাই। সো মানুষ আসলে কীভাবে নিজের বিনোদন খুঁজে পাবে? সো টেলিভিশন, হ্যাঁ, টেলিভিশন তো একটা শেয়ার্ড মিডিয়াম। আপনি ফ্যামিলির অনেকের সাথে বসে জিনিসটা দেখবেন, কারণ আপনার টিভিটা একটা কমন স্পেসে বাসায় আসলে ফিট ইন করা থাকে। সো মানুষ তো আসলে নিজের চাহিদা মতো কন্টেন্টও আসলে দেখতে চায়। ইটস নট অ্যাবাউট মানে ভালগার বা থাকে না যে একটু উত্তেজক বিষয়, এগুলো না আর কি। এর বাইরেও আসলে অনেক কিছু থাকে যেটা আপনি আসলে রেটেড কন্টেন্ট থাকে, যেটা আপনি আসলে হয়তো একটা বাচ্চাকে সাথে নিয়ে দেখতে পারবেন না, যেটার মধ্যে হয়তো বা ভায়োলেন্স থাকতে পারে, সেটার মধ্যে থাকতে পারে পলিটিক্যাল অনেক কিছু থাকতে পারে। সো যেহেতু মানুষ ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে উঠছে এবং নিজের মতো করে কন্টেন্ট আসলে দেখতে চাচ্ছে, তো সেই অপরচুনিটিটাই আমার মনে হয় যে যারা ওটিটি প্ল্যাটফর্ম ইনিশিয়েট করছে ওরা এটাকে
ক্যাপিটালাইজ করতে চাচ্ছে আর কি। সো এটা আমার মনে হয় যে আজকে তো জাস্ট দ্য বিগিনিং, 2-3 বছর হলো আমাদের এখানে আসলে প্ল্যাটফর্মগুলো কাজ করছে। উইথ দ্য টাইম এটা আসলে আরও অনেক বাড়বে, বিকজ আপনি যদি শুধুমাত্র বাংলা ভাষাভাষী অডিয়েন্সের কথা চিন্তা করেন, তাহলে পৃথিবীতে প্রায় 35 কোটি 40 কোটির মতো বাংলা ভাষাভাষী আছে। রয়েছে, জি। তো সেই ক্ষেত্রে তো এইটাই একটা হিউজ মার্কেট আর কি। এবং এর মধ্যে আপনি যদি বাইং ক্যাপাসিটি কার আছে ওরকম জায়গা থেকেও যদি চিন্তা করেন, তাও আপনি প্রায় 20-25 কোটি মানুষ পাবেন যারা ওটিটির দর্শক হয়ে রেডি হয়ে আছে। সো এই হিউজ নাম্বার অফ অডিয়েন্সের জন্য তো আমরা আসলে মাত্র 2টা বা 3টা ওটিটি প্ল্যাটফর্ম ইজ নট এনাফ আর কি। সো ওইটাই তো আসলে যারা ইনভেস্টার বা যারা বিজনেস মাইন্ডেড তারা আসলে ওটাকে নিতে চাবে, বিকজ দ্যাটস আ হিউজ মার্কেট। সো আমার মনে হয় যে উইথ দ্য টাইম এরকম আরও অনেকেই এগিয়ে আসবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে গিয়ে আপনার তখনই কোনো একটা ইনিশিয়েটিভ সফল হবে যখন আসলে আপনি যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন সেই ইনিশিয়েটিভটার সাথে আপনি আসলে যদি প্রপার স্কিলড হিউম্যান রিসোর্সকে ইনভলভ করেন। সো আপনি টেলিভিশনকে যেভাবে চালাচ্ছেন সেইভাবে আসলে আপনি যদি ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মকেও চালানোর আপনার মনে হয় যে দ্য সেম থিং, দেন আমার মনে হয় যে ইনভেস্টাররা দ্যাট উইল বি রং থিং টু ডু আর কি। সো যে এটা তো একটা এটার সাথে টেকনোলজি ইনভলভ, এটার সাথে আপনি কাকে আপনার অডিয়েন্স সেইটা ইনভলভ, তার জন্য কি একটু শুনি যে আপনার কখন থেকে আসলে নির্মাণের প্রতি ঝোঁকটা আসে, সেই শুরুটা। আমার নির্মাণের প্রতি ঝোঁক আসলে আমি সবসময় ছোটোবেলায় আমি আসলে জার্নালিস্ট হতে চাইতাম আর কি। সো আমার জার্নালিজমের প্রতি এক ধরনের নেক আছে, বিকজ আমি একটু ইনভেস্টিগেশন পছন্দ করি, নাটক বানানো শুরু করি। সো ওইটা আমার জন্য খুব একটা বলবো না যে সাকসেসফুল টাইম, বিকজ আমাদের এখানে যেভাবে টিভি নাটক অপারেট করে, ইন্ডাস্ট্রিটা যেভাবে অপারেট করে, সেটা একটা ডিরেক্টরের জন্য অনেক হেল্পফুল। আমি এটা বলবো না, বিকজ ডিরেক্টরকে এন্ড অফ দ্য ডে প্রডিউসার বা এক্সিকিউটিভ প্রডিউসারের রোল প্লে করতে হয়। সো ডিরেক্টরের কাজ তো ডিরেকশন। সো আমি টিভি নাটক করতে গিয়ে দেখলাম যে আসলে উইথ আ পিস অফ মাইন্ড আপনি ডিরেকশনটা দেওয়া ছাড়া বাকি সব কিছুই করতে হচ্ছে আর কি। বিকজ আপনি যখন সব কিছু করছেন তখন আপনি আসলে ডিরেকশনটা ঠিকমতো দিতে পারবেন না। সো ওইটা একটা ব্যারিয়ার ছিল। সো আই কোয়াইট ডিডন্ট লাইক দ্য হোল প্রসেস অফ মেকিং ড্রামাস ইন দিস ইন্ডাস্ট্রি। সো এই কারণে আমার অনেক ফেইল্ড প্রজেক্ট ছিল তখন। তারপরে আই টুক আ ব্রেক অন 2011 and 12। তারপরে আই কেম টু দিস মিডিয়া অ্যাগেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আর কি। সো 2013 আই ফর্ম মাই ওন প্রোডাকশন হাউস কল ফিল্মি ফিচার্স। সো 2013 to 2023 আমি গত 10 বছর আই হ্যাভ মেড অ্যাটলিস্ট 300-400 টিভি কমার্শিয়ালস আর কি। সো ওইটা আমাকে অনেক বেশি আসলে সহযোগিতা করেছে অনেকগুলো জায়গাতে। নাম্বার 1 ফিনান্সিয়ালি, নাম্বার 2 স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিকজ টিভি কমার্শিয়ালে আমাদের ইন্ডাস্ট্রির বেস্ট স্কিল পার্সনগুলো কাজ করে আর কি। সো ওই ডে টু ডে ওনাদের সাথে কাজ করাটা আমাকে আসলে অ্যাজ আ ফিল্ম মেকার অনেক বেশি পরিপূর্ণ করেছে। এরপরে যখন ওটিটি ইন্ডাস্ট্রিজ আসছে, বিকজ আমি লঙ্গার ন্যারেটিভেও কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু তখন আসলে মার্কেটটা রেডি ছিল না। সো লঙ্গার ন্যারেটিভে কাজ করতে হলে আপনাকে ফিল্ম বানাতে হবে। সো ফিল্মের ক্ষেত্রেও অনেকগুলো অবস্ট্যাকলস আছে, যে কমার্শিয়াল ফিল্ম কীরকমভাবে যখন থেকে বাংলাদেশে আসলে ঢুকে তারপর থেকে এটা কিভাবে আসলে রুটটাকে ফলো করে, এটা আমি অনেক দিন ধরেই আসলে এটা নিয়ে কাজ করছিলাম আর কি, যে হাউ দিস ওয়ার্কস আর কি। সো তারপরে আমার এক বড় ভাই আছে, ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম পল্টু। তো উনি আমাকে এই ইয়াবা এইভাবে যে ট্রান্সমিট হয় আর কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আসে, বডলি জিনিসটাকে ক্যারি করা হয়, এইটা সম্পর্কে একটা আইডিয়া দেয় আর কি। সো তারপরে আমার মনে হয়েছিল যে এটা ইট কুড বি ইন্টারেস্টিং জার্নি। সো কিন্তু অনেকেই আমি দেখলাম যে বের হওয়ার পর রিভিউ টিভিউ বেরোনোর পর অনেকেই এই ড্রাগ রুটের অনেক ডিটেল দেখতে চেয়েছিল, বাট আমি আসলে শুরুর থেকে ওইটাকেই অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে আই ডোন্ট ওয়ান্ট টু টেল দ্য স্টোরি হাউ ইট ওয়ার্কস, রাদার আই ওয়ান্ট টু টেল দ্য স্টোরি অফ আ পার্সন হু ক্যারিজ দ্যাট আর কি। ও অ্যাজ আ ক্যারিয়ার, ওর তো আসলে আরও 5টা লাইফ আছে। ওর একটা she has a life as a mother, she has a life as a sister, she has a life as a wife. সো আমি আসলে একটা ক্যারিয়ারের গল্প বলতে চাই আর কি, এবং ওর মনস্তত্ত্ব নিয়ে আমি ডিল করতে চাই। সো তারপরে তো উইথ দ্য টাইম এটাকে আমি একটা লঙ্গার ন্যারেটিভের জন্য প্রথমে ভেবেছিলাম যে এটা ফিল্ম করব, তারপরে করোনা স্টার্ট হয়ে গেল, করোনার কারণে প্রজেক্টটা শেলফ করে দিলাম। তারপরে আমি আমার একটা অন্য ওয়েব সিরিজ বানালাম যখন বলি। তারপরে যখন আমি সেকেন্ড কি প্রজেক্ট করব চিন্তা করছিলাম, তখন আমার যারা প্রডিউসার, আমার টিম রিন্তু, রুশো, দীপ, আমি ওদের সাথে ডিসকাস করলাম যে এইটা একটা স্টোরি যেটা শেলফ আছে আর কি। সো ওয়াই ডোন্ট উই অ্যাপ্রোচ দিস টু দ্য প্ল্যাটফর্ম। সো তারপরে ওরা দে ওয়ার ভেরি এক্সাইটেড উইথ দ্য স্টোরি। তো বললো যে আচ্ছা লেটস টক উইথ চরকি আর কি। সো তো চরকিকে যখন আমি এটা অ্যাপ্রোচ করলাম, চরকি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য আইডিয়া অ্যান্ড অল। সো দে জাস্ট অনলি হ্যাড ওয়ান কন্ডিশন, দ্যাট ইট হ্যাজ টু বি আ ওয়েব সিরিজ। সো তারপরে তো আমার মনে হলো যে হ্যাঁ, এটাকে আমি ওয়েব সিরিজের জন্য আসলে এটা নিয়ে কাজ করা যেতে পারে। তারপরে উইথ দ্য টাইম উই ডেভেলপ দ্য স্ক্রিপ্ট ফর দ্য সিরিজ অ্যান্ড দেন উই ওয়েন্ট টু শুট অ্যান্ড ফাইনালি তো ইটস রিলিজ নাও অ্যান্ড অডিয়েন্স ইজ থ্যাঙ্কফুলি রেসপন্ডিং ওয়েল। সেখানে আমি নিজেও একজন অডিয়েন্স হিসেবে যদি বলি, তাহলে দেখব যে ওখানকার ভিডিওগ্রাফিগুলো বেশ চমৎকার এবং একটুখানি অন্য ধরনের আর কি, যেগুলি গতানুগতিক দেখা যায় তার চেয়ে বাইরে। তো সেক্ষেত্রে আপনি স্থান নির্বাচন হিসাবে কিভাবে করেছেন?
এটা তো আমাদের আমরা যেটা করার চেষ্টা করেছি, যেহেতু গল্পটা এগুলো হয় আসলে আমাদের আমাদের আশেপাশে এই ধরনের ক্যারেক্টার আছে, সো আমি যেহেতু রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা অ্যাজ আ ফিল্ম মেকার, দ্যাটস মাই স্ট্রেংথ আর কি, যে আমি যেটাই শ্যুট করব ইট হ্যাজ টু বি ভেরি রিয়েল আর কি, ইট হ্যাজ টু লুক ভেরি রিয়েল। সো ওই জায়গা থেকে আমরা এই পুরো রুটটা কীভাবে ফলো করে টেকনাফ টু চিটাগং টু কুমিল্লা, সো লোকেশন সিলেকশনে আই অলওয়েজ ওয়ান্টেড টু সিলেক্ট দিস রুট বিকজ এটার মধ্যেই জিনিসটা হয়। আর ক্যারেক্টারাইজেশন অ্যান্ড আদার থিংস, সেটা সেটিংয়ে হোক, সেটা ড্রেস আপে হোক, যেহেতু মাই গোল ওয়াজ টু অ্যাচিভ অ্যাজ রিয়েল লুক অ্যাজ পসিবল, সো ওইটাই আমরা আসলে অ্যাচিভ করার চেষ্টা করেছি, সেটা ফটোগ্রাফি ওয়াইজ, সেটা আসলে আর্টের জায়গা থেকেও, সেটা কস্টিউমের জায়গা থেকেও, সেটা ক্যারেক্টারাইজেশনের জায়গা থেকেও। সো ওইটাতে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করেছে, বিকজ এটার সাথে মানুষ আসলে নিজের একটা ক্লোজনেস খুঁজে পায় আর কি। সো ওইটা আমার যেহেতু আমার টার্গেট ছিল, সো আমার মনে হয় যে টু সাম এক্সটেন্ট আমি ওটা আসলে অ্যাচিভ করতে পেরেছি আর কি। আচ্ছা, সেখানে আপনি চরিত্র নির্মাণের জন্য মানে বাঁধনকে বেছে নিয়েছেন এবং সে বেশ সেটাকে উতরে গেছে সুন্দরভাবে। ওনাকে সিলেক্ট করার পেছনে আপনার নিশ্চয়ই কোনো সিলেক্ট করার পিছনে যেটা ফান্ডামেন্টাল রিজন সেটা হচ্ছে যে শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, খুবই পাওয়ারফুল অ্যাক্ট্রেস এই টাইমে। সো আর হোয়াট আই লাইকড অ্যাবাউট হার ইজ লাইক ও যেভাবে একটা প্রজেক্টকে পারসিভ করে এবং দ্য অ্যামাউন্ট অফ ডেডিকেশন অ্যান্ড প্যাশন শি শোজ ফর আ প্রজেক্ট, ওইটা আমার কাছে মনে হয়েছে যে খুবই অ্যাট্রাকটিভ। আর এরপরে আমরা যখন থেকে ওর সাথে আসলে এই প্রজেক্টটা নিয়ে ব্রিফ করা স্টার্ট করি এবং যখন ও আমাকে আসলে ওর কনসেন্টটা জানায় যে শি ওয়ান্টস টু ডু ইট, তারপর থেকে আসলে ইট ওয়াজ কোয়াইট আ জার্নি আর কি। ওর জায়গার থেকে আসলে শি নেভার গট আউট অফ দ্য ক্যারেক্টার, ইট নট মানে এটা শুধুমাত্র শুটিংয়ের জায়গা থেকে না আর কি, যখন আমরা রিডিং রিহার্সাল করতাম শি ওয়াজ অলওয়েজ ইন দ্য ক্যারেক্টার। সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে, এবং আমরা একটা অবজার্ভিং পিরিয়ড ছিল এবং আমরা এটা বলাই ছিল যে একটা পার্টিকুলার টাইম উইল অবজার্ভ ইউ। সো ওই টাইমটাতে শি ওয়াজ রিয়েলি লাইক পারফর্মিং ওয়েল। সো ওইটা আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টর হিসেবে মানে আই ওয়াজ কোয়াইট লাকি টু হ্যাভ হার ইন দ্য প্রজেক্ট আর কি। আমরা কিন্তু মানে কতটা সাড়া পাচ্ছেন যদি বলি এটা নিয়ে? আপনি পজিটিভ বললেন, তারপরেও বেশ কিছু কুমিল্লা কেন্দ্রিক বা বিভিন্ন জায়গা কেন্দ্রিক আপনারা যে ঘুরে ঘুরে প্রচারণার যে বিষয়টা দেখেছি সেটা বেশ প্রশংসনীয়। এদিকটা বলবেন যে আসলে প্রচারণা কতটা জরুরি একটা নির্মাণকে সাফল্যমণ্ডিত করার জন্য? প্রচারণা তো অবশ্যই জরুরি, বিকজ আজকের দিনে তো সে মানুষজন বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নিয়ে ডিস্ট্রাক্টেড থাকে বা বিজি থাকে। সো মানুষজনকে ওইটা জানানো যে এইরকম একটা প্রজেক্ট রিলিজ হবে, সো প্রচারণা তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। গ্লোবালি আপনি যে কোনো প্রজেক্ট দেখলেই দেখবেন যে এটার বিভিন্ন ধরনের তরিকা বের করা হয় এটাকে প্রমোট করার জন্য। সো দ্যাটস ফাইন। আর যদি রেসপন্সের জায়গা থেকে বলি, আমরা তো আসলে এখন মানুষজনের সাথে আসলে আমার ইন্ডাস্ট্রি পিপলের সাথে আই ক্যান টক পার্সোনালি যে কার কেমন লাগলো বা না লাগলো, একদম ম্যাসের সাথে তো ওইভাবে ইন্টারাক্ট করার কোনো সুযোগ নেই। সো দ্য অনলি ওয়ে আমরা যেটা দিয়ে বুঝতে পারি যে এটা কেমন হচ্ছে, সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত বিভিন্ন গ্রুপস বা রিভিউজ গ্রুপে সোফার রেসপন্স ইজ ভেরি ওয়েল। মানুষজন পার্সোনালি মেসেজ করা বা ওরকম জায়গা থেকে তো এখন পর্যন্ত ইটস ঠিকঠাক। আর এর চেয়ে বেটার আসলে তো আমার মনে হয় রনি ভাই বলতে পারবে, বিকজ হি ইজ দ্য সিইও অফ দ্য প্ল্যাটফর্ম। সো এক্স্যাক্ট কি অবস্থা আমার মনে হয় যে এটা ওনার কাছ থেকে শোনাটাই আমি হ্যাঁ, দর্শক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন চরকি ওটিটি প্ল্যাটফর্মের সিইও নির্মাতা রিদওয়ান রনি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা এতক্ষণ রিসেন্ট যে চলছে সিরিজটা সেটা নিয়ে আলোচনা করছিলাম, তার নির্মাতা আছেন আমাদের সাথে। দর্শক আপনি এবার বলবেন যে আমাদের আসলে এই বলছিলেন কিভাবে গ্রহণ করছে বর্তমান এই সিরিজটাকে। শুরুতেই আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরি হওয়ার কারণে। যাই হোক, সারপ্রাইজ। প্রথমত ওটিটি প্ল্যাটফর্মে আসলে অনেকগুলো প্যারামিটার থাকে যেটা দিয়ে আমরা বুঝতে পারি কোন কন্টেন্ট আসলে দর্শক কীভাবে গ্রহণ করছে। এটার ভেতরে বড় একটা বিষয় হচ্ছে যে বিঞ্জ ওয়াচিং হচ্ছে কিনা, মানে একটা কন্টেন্টের ফার্স্ট এপিসোড দেখার পরে আসলে কত পার্সেন্ট দর্শক আসলে সরে যায় অথবা কত পার্সেন্ট দর্শক পরের এপিসোডগুলোতে আগায়। তো এই জায়গা থেকে আমি আসলে ওটিটি প্ল্যাটফর্মে যেটা হয় যে নাম্বারস ফিগার্সগুলো হয়তো আমরা প্রকাশ করি না, বিকজ ইটস আ সাবস্ক্রিপশন বেসড প্ল্যাটফর্ম, এই কারণে। সো এখানে ভিউয়ের চেয়ে বড় কথা এনগেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো গুটি সেই দিক থেকে প্রথম দিন যখন এটা রিলিজ হয়, যখন আমরা কনকারেন্ট ইউজার হিসাব করি যে এই মুহূর্তে কতজন দেখছে, সেটা বেশ রেকর্ড পরিমাণ। এবং পরবর্তীতে যদি আমরা ফলো আপটা বলি তাহলে একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডে
যাওয়ার যে গ্রোথটা সেটাও বেশ আশাব্যঞ্জক। সো ডেটার জায়গা থেকে আমি বলতে পারি যে গত বছর ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো কন্টেন্ট রিলিজ হয়েছে, স্পেশালি চরকিতে, যে হিট কন্টেন্টের তথাকথিত যে প্যারামিটার যদি আমি আসলে বলি, সেই জায়গায় আসলে এখন গুটি অবস্থান করছে। এবং আমি একটু পুরনো ইতিহাসে ফিরে যেতে চাই, কারণ নেটফ্লিক্স, আমাজন, হইচই থেকে যে নামগুলো আমাদের কাছে খুবই জনপ্রিয়, সেটার শুরুটা নেটফ্লিক্স থেকে। তো এই শুরুটার বিষয়গুলো আমি একটু জানবো, প্রেক্ষাপটটা কিভাবে, কেন আর কি আমাদের এই ওটিটির যাত্রা শুরু একটু বলবেন। দেখেন, একটা দেশের ওটিটি প্ল্যাটফর্ম প্রথমত যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড, ইটস আ নিউ রেভলিউশন এবং টেকনোলজিক্যাল একটা চেঞ্জ কন্টেন্ট দেখার, এটা স্বাভাবিক। এবং প্রত্যেকটা দেশেই এইটা অনেক আগে থেকেই ঘটে গেছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন আরও নিউ ফিচার নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা করছে। সেই ধারাবাহিকতায় যদি বাংলাদেশে আমরা যদি বলি যে বাংলাদেশের দর্শক কিন্তু খুবই কন্টেন্ট প্রিয় দর্শক, কন্টেন্ট দেখতে চায়। আপনি যদি মনে করতে পারেন যে নেটফ্লিক্স যখন বাংলাদেশে প্রথম লঞ্চ করে, তাদের সাবস্ক্রাইবারের অভাব হয় নাই কিন্তু, এবং পেইড সাবস্ক্রাইবার, ইটস এ হিউজ সাবস্ক্রিপশন ভ্যালু দিয়ে কিন্তু আসলে মানুষ এটাকে পে করে, ইনফ্যাক্ট ডলারে পে করে কিন্তু আসলে নেটফ্লিক্স দেখতো। এখন আমাদের দর্শক, আমাদের ডলার, আমাদের আমাদের ঘরেই থাকছে, ঠিক আছে, সেইটা ওয়াই নট আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম হবে, আমার দেশের নির্মাতা, আমার দেশের গল্পকার, আমার দেশের গল্প বলবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এটাকে প্রচার করতে পারবো। নিজেদের একটা প্ল্যাটফর্ম থাকা তো সবচেয়ে জরুরি। এবং সেখানে চরকির যাত্রা যখন 2021 সালে শুরু করলো জুলাইতে, এরপর থেকে কিন্তু একটা আনবিলিভেবল রেসপন্স, যে 194টা দেশ থেকে চরকি দেখে এবং 29টা কারেন্সিতে চরকি পেমেন্ট আসে। সো ইটস আমাদের ফরেন রিজার্ভে এসে কিন্তু একটু একটু করে জমা হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন আসলে ফরেন রেমিটেন্সের একটা, ফরেন রেভিনিউর একটা বড় খাত। সো সেই দিক থেকে আসলে আমাদের নিজেদের প্ল্যাটফর্ম দরকার। এটা বিজনেস ওয়াইজ শুধু যদি নাও বলি, যদি এই জায়গা থেকে বলি যে আমাদের গল্প বলার প্ল্যাটফর্ম তো আমরাই ডেভেলপ করতে হবে এবং আমাদের ইমোশনটা আমরাই বুঝতে পারবো যে আমাদের গল্পের ক্রাইটেরিয়া কি হবে, আমাদের গল্পটা নির্মাতা কত মানে আমাদের টার্গেট অডিয়েন্স, তাদের চাহিদা বুঝে আমাদের তৈরি করা। এক্স্যাক্টলি সেই জায়গা থেকে কিন্তু চরকি। আর একটু জাস্ট আমি অ্যাড অন করি, আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে পাওয়ারফুল পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো আসলে অন্যান্য অনেক জায়গার গল্প এতদিন ধরে দেখেছি, সো আমাদের গল্প কিন্তু ফেস্টিভ্যালে হ্যাঁ বেশ কিছু ফিল্ম গেছে, কিন্তু ওইটা তো আসলে ম্যাসের কাছে ওইটার কোনো রিচ করে নাই আর কি। সো এই প্রথম কিন্তু থ্রু চরকি বা অন্য যে ওয়েব প্ল্যাটফর্ম যারা ইনিশিয়েট করেছে আর কি, এই প্রথম কিন্তু আমাদের গল্পগুলো এই যে 194টা দেশের অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। সো বাংলা কন্টেন্টের যে একটা পাওয়ার আছে, সেটা কিন্তু এই আমাদের এই লোকাল প্ল্যাটফর্মটা লঞ্চ করার কারণেই কিন্তু ইট হ্যাজ গট দ্যাট রিচ আর কি। সো ওইটা কাছে গিয়ে পৌঁছচ্ছে। রাইট। জি, আমরা যেহেতু স্ট্রিমিং সার্ভিস, তো আমরা এই জায়গাগুলো শুনবো। বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে, ওটিটি বিনোদনের নয়া দুনিয়া। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সাথে আছেন রেদওয়ান রানী এবং শঙ্খ দাশগুপ্ত। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি যে বিষয়টা শুনতে চাচ্ছিলাম, সাবস্ক্রিপশন এবং মূল্য পরিশোধের বিষয়গুলো একটু সাধারণ দর্শকদের জন্য পরিষ্কার করে একটু জানতে চাই। ওটিটি প্ল্যাটফর্মে যেটা হয় যে প্রিমিয়াম কন্টেন্ট প্রডিউসিং করা হয় অ্যান্ড ডিস্ট্রিবিউশন করা হয়। সো কন্টেন্ট কনজামশনের তো অনলাইনে অনেকগুলো ওয়ে আছে, লাইক ইউটিউবে এখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে প্রায়, একদম যদি বলেন যে রুরাল এরিয়াতেও কিন্তু ইউটিউবে মানুষ এখন কন্টেন্ট দেখে। এবং সেই দেখার বিষয়টা, ইউটিউবটা বাংলাদেশে এখন পর্যন্ত তো ফ্রি, তো যে কারণে ওটা ফ্রিভাবে ওইটাকে কনজামশন করে, এখানে নানান ধরনের কন্টেন্ট আছে। কিন্তু এটার বাইরে যে নেটফ্লিক্স বলেন, হইচই বলেন, আমাদের দেশের চরকি বলেন, অথবা বিঞ্জ অথবা অন্যান্য প্ল্যাটফর্ম, টফি, মানে এক একটা প্ল্যাটফর্মে এক একটা ধরন থাকে। আমরা স্পেশালি চরকি হচ্ছে একদমই প্রিমিয়াম কন্টেন্ট প্রডিউস করি। হোয়াট ইজ প্রিমিয়াম কন্টেন্ট? যেই কন্টেন্টটা আসলে মানে সোজা কথায় যে সব কিছু মনোযোগ দিয়ে বানানো হয়। হ্যাঁ, মানে একটা কন্টেন্ট প্রডিউসিংয়ের প্রসেসে অথবা ডিরেকশনের প্রসেসে যতটা কোয়ালিটি এনশিওর করা যায়, সেই কোয়ালিটি দিতে গেলে তো একটা আসলে বড় বাজেট লাগে। সো বড় বাজেট ছাড়া কিন্তু আপনি আসলে স্টোরি টেলিংটা ইন্টারন্যাশনাল মানের করতে পারবেন না। সো ওই বাজেটটা দিয়ে আমরা আসলে কন্টেন্টটা প্রডিউস করি এবং ডিস্ট্রিবিউশন করি থ্রু চরকি। এখন দর্শকের চুজ করতে হবে যে দর্শক আসলে যদি তার টাইমটা সবচেয়ে বেস্ট টাইম কাটাতে চায় কন্টেন্ট দেখে, সে কিন্তু পেইড কন্টেন্টই আসলে দেখে। এবং পেইড কন্টেন্ট দেখার বিষয়টা হচ্ছে যে ও চরকি প্ল্যাটফর্মে এসে
বেশিরভাগ কন্টেন্টই আমাদের অরিজিনালস যেটা বলি আমরা নিজেরা যেগুলো প্রডিউস করি সেগুলো অরিজিনালস নামে বলি, সেটা সিরিজ আছে, ফিল্ম আছে, সেটা দেখতে হলে আসলে ওকে পে করতে হয়। এখন পের বিষয়টা যেটা হয় যে কিভাবে অনলাইন মিডিয়ামের পেটা এখন তো অনেক সহজ হয়ে গেছে। অনেক এমএফএস কোম্পানিগুলো যেগুলো ধরেন বিকাশ, নগদ অথবা আরও এরকম যে সার্ভিসগুলো আছে সেটা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল পেমেন্টে বিভিন্ন রকম যে গেটওয়েগুলো, সো যে কেউ যে কোনো দেশ থেকে আসলে এটাকে পেমেন্ট করতে পারে এবং তখন সে তার দুনিয়া ওপেন হয়ে গেল এন্টারটেনমেন্টের, এবং সে তখন প্রিমিয়াম কন্টেন্টগুলো দেখতে পেলো এবং সেটা ফ্যামিলি নিয়ে দেখতে পেলো, যে কোনো ডিভাইসে দেখতে পেলো, যখন ইচ্ছা তখন দেখতে পেলো। এবং আরও অ্যাডভান্স লেভেলের ফিচার আছে যেগুলো আসলে শুধু পেইড ভার্সনেই আসলে দেয়া সম্ভব, এবং দর্শককে এক ধরনের কন্টেন্টের দুনিয়ায় একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স দেওয়া আসলে। কিন্তু গ্রামীণ পর্যায়ে এখনো কিন্তু ইন্টারনেট ওই হিসাবে যতটা মানে কিন্তু পৌঁছায় নাই, সেক্ষেত্রে তাদের জন্য আপনাদের ফুটপ্রিন্ট কত দূর পৌঁছালো? এইটা আসলে ইটস আ টোটাল ইকোসিস্টেম, ইটস নট লাইক যে শুধু চরকি একা আগাবে। বাংলাদেশ যখন ইন্টারনেটের স্পিড যত বেশি বাড়তে থাকবে, যত বেশি এটার কাভারেজ বাড়তে থাকবে, আমি সহজ ভাষায় যদি আর একটু বলি, এবং যত বেশি এই টেলকোগুলো তাদের মোবাইলের ডেটা সার্ভিসটা আরও বেশি উন্নত করবে, টোটাল ইকোসিস্টেমটা গ্রো করবে, তখন ওটিটি প্ল্যাটফর্মও আরও রুরাল জায়গায় চলে যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনই কিন্তু গ্রামের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে ল্যান্ডলাইন চলে গেছে, এবং ইনফ্যাক্ট আমার বাড়ি গ্রামে, আমার বাড়িতে কিন্তু একদম প্রপার হচ্ছে যে ওয়্যার্ড ইন্টারনেট সার্ভিস। সো ওইখান পর্যন্ত কিন্তু গ্রামে চলে গেছে ইন্টারনেট সেবা, এবং এইটার পরিধি কিন্তু বাড়ছে এবং ইউজার বেস বাড়ছে। সো একটা ওটিটি প্ল্যাটফর্মের টার্গেট অডিয়েন্স থাকে, আমাদের শুরুতে ছিল একটু ঢাকা বেস, এখন সাবারব্যান্ডগুলোতে আমরা ঢুকে পড়েছি, আস্তে আস্তে গ্রাম থেকেও কিন্তু আমাদের ইউজারগুলো দেখে। এবং মজার ব্যাপার হচ্ছে যে একদম পে করে একদম গ্রামের সাধারণ মানুষও মাঝে মধ্যে যখন পে করে, আমরা তো বুঝতে পারি মাঝে মধ্যে কাস্টমার কেয়ারের সাথে সংযোগ হয়, তখন আমরা অবাক হয়ে যাই যে উনি আসলে চরকি পেমেন্ট করে দেখছে। সো এই যে ইন্টারেস্টের জায়গা, এটা আমাদের আশান্বিত করে তোলে আর কি। আমি একটু শঙ্খ দাশগুপ্ত আপনার কাছে জানবো যে এই যে উন্মুক্ত একটি দুয়ার খুলে গেল নতুন নির্মাতা যারা, তাদের জন্য একটি আপনি যেমন বলছিলেন যে আপনি চাচ্ছিলেন এরকম একটা স্বাধীনভাবে নির্মাণের জায়গায় এগিয়ে আসতে, নতুনদের জন্য কি সুযোগ আর কি তৈরি করছে ওটিটি? তো আমার তো মনে হয় যে নতুনদের জন্য এটা অপার সম্ভাবনা আর কি। প্রথম কারণ হচ্ছে যে আমরা তো সব দিক থেকেই ডেভেলপ করছি, টেকনোলজিক্যালি ডেভেলপ করছি। আমি যদি ফিল্ম মেকার হিসেবে বলি তাহলে আমাদের গল্প বলার অ্যাপ্রোচ চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ন্যারেটিভ স্টাইল আমরা ইনকর্পোরেট করছি, বিকজ থাকে না বাইরের সাথে তো আসলে এই জেনারেশন নিজেদেরকে আপগ্রেড করছে। সো ওটিটি প্ল্যাটফর্ম যারা এখন আছে বাংলাদেশে কাজ করছে বা আমরা যাদের সাথে কাজ করার সুযোগ হচ্ছে, ওরাও কিন্তু দে আর রেডি টু রিসিভ দ্য নিউ আইডিয়াস ফ্রম দ্য ফিল্ম মেকার। সো একটা তো হচ্ছে কি আমাদের যারা সিনিয়র ফিল্ম মেকার আছে ওনারা, বা যে প্যাটার্নে আমাদের একটু ওল্ড স্কুল প্যাটার্নও যদি আমরা বলি, সেটা তো একটা আছেই আর কি। সো নতুন যে আইডিয়া, নতুন গল্প বলার প্যাটার্ন, নতুন অ্যাপ্রোচ, নতুন ট্রিটমেন্ট, ওইটাকে কিন্তু ইনভাইট করার জন্য, মানে এটা আমার খুবই ছোট এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এক্সিস্টিং যেসব প্ল্যাটফর্ম আছে দে আর জাস্ট রেডি টু ইনভাইট দেম আর কি। সো এখন এটা আমাদের নতুন ফিল্ম মেকারদের দায়িত্ব যে তুমি তোমার কত ইন্টারেস্টিং গল্পটাকে নিয়ে একটা প্রসেসের ওরিয়েন্টেড ফিল্ম মেকার হয়ে তুমি আসলে তাদের কাছে যাবা। বিকজ থাকে না যে আমি এটা আমার এক্সপিরিয়েন্সে বলতে পারি যে অনেক সময় এটা প্রবলেম হয় যে যারা হয়তো বা টেলিভিশন নাটকে আছে, ওরা যে প্রসেসে কাজটা করে, ওটিটি হয়তো বা তার চেয়ে আসলে একটা বেটার প্রসেস এক্সপেক্ট করে, বিকজ উইথ দ্য টাইম the platform is giving you more budget, more flexibility in terms of story and other thing. So ওই জায়গা থেকে তো তোমাকেও আসলে নিজেকে আপগ্রেড করতে হবে আর কি। সো তোমার মধ্যে যদি কোনো ওল্ড থটস থাকে, আমার মনে হয় যে সেটাকে তুমি রিকারেক্ট করে, সো ইউ গো অ্যান্ড ফলো দ্য প্রপার প্রসেস অফ ফিল্ম মেকিং, আই বিলিভ দ্য প্ল্যাটফর্ম ইজ জাস্ট রেডি টু ইনভাইট ইউ আর কি ওভার দেয়ার। আমরা কন্টেন্ট সম্পর্কে আরও শুনবো, আমাদের আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমাদের আবার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবার আমন্ত্রণ 7 দিনে। দর্শক, ইতোমধ্যে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন জনপ্রিয় নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। আমরা আলোচনায় চলে যাব। মুস্তফা সরোয়ার ফারুকী, আপনার কাছে আমি জানবো যে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এবং টেলিভিশনের ভবিষ্যৎ, আর যে হারে মানুষ সিনেমা হলে যাওয়াটা হ্রাস পাচ্ছে দিন দিন, সেভাবে তো বলা যায় যে ভবিষ্যতে সিনেমাটাও এই স্ট্রিমিং সেক্টরে চলে আসে, সার্ভিসে চলে আসবে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। না, ওটিটি তো একটা রিয়ালিটি, ওটিটি এখন নতুন পৃথিবীর নতুন বাস্তবতা, কিন্তু আমার মনে হয় না যে ওটিটির কারণে মানুষের সিনেমা হলে যাওয়া বন্ধ হবে। এটা আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশগুলোর ট্রেন্ডের দিকে তাকাই, সেই ট্রেন্ডও তা বলে না। আমাদের এখানে ট্রেন্ডের দিকে যদি দেখি যে যখনই মানুষ দেখবার মতো কোনো ছবি পেয়েছে, তখন কিন্তু সে সিনেমা হলে গেছে। ফলে মানুষ যে সিনেমা হল ছেড়ে দিবে ব্যাপারটা তা না। আর ওটিটি আর সিনেমা হল যে একজন একজনের সাথে কম্পিট করছে, আমার কাছে ব্যাপারটা তাও মনে হয় না। ওটিটি অনেকটা আপনার
কি বলে আপনার নিজের কনভিনিয়েন্ট টাইমে নিজের মতো করে আপনি বসে ছবি দেখতে পারেন। সিনেমা হলে তো আপনি একটানা 7 ঘন্টা দেখবেন না। আপনি ওটিটির ক্ষেত্রে কি হয়, আপনি ওকে আজকে আমার ছুটি আছে, আই উইল গো ফর বিঞ্জ ওয়াচিং, আমি একটানা 6 ঘন্টা বা 5 ঘন্টা এই সিরিজটা দেখব। এই যে অভ্যাসটা চালু হয়েছে আধুনিক মানুষের, এটা থাকবে, এটা বাস্তবতা। আর আরেকটা কারণে ওটিটি জনপ্রিয় দেখেন আপনি, আমি যদি আমার নিজের কথা ভাবি, আমি এখন দিনে 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আমার হাতের দিকে তাকিয়ে থাকি। মানুষ কিন্তু এখন হাতের দিকে তাকিয়ে আছে, আকাশ দেখি না, জানলা দেখি না। সো বেশিরভাগ সময় কিন্তু আমি এখানে মোবাইল ডিভাইসে যখন সে থাকে, আইবল যেহেতু এখানে, তো এখন এন্টারটেনমেন্ট যারা বানাচ্ছে তারাও তো চিন্তা করছে ওকে আইবল যেখানে আমি ওখানেই পৌঁছানোর চেষ্টা করি। দ্যাটস হাউ ওটিটি বিকেম পপুলার। এবং সো ইট ইজ এ রিয়ালিটি এবং এটা থাকবে। আর টেলিভিশনের কথা যদি বলি, টেলিভিশন আপনি যদি দেখেন আমেরিকার ক্ষেত্রেও, আমেরিকাতেও কিন্তু আপনি টেলিভিশন ইজ দেয়ার, টেলিভিশন মানে বিলুপ্ত হয়ে যায়নি। আমাদের এখানেও টেলিভিশন থাকবে, তবে আমি মনে করি আমাদের এখানে টেলিভিশনের ক্ষেত্রে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা মার্কেটটা কোনো রকম ফিজিবিলিটি স্টাডিজ না করে, ধরেন মার্কেট আছে 3টা টেলিভিশনে ভালোভাবে, আমরা 25টা টিভি করেছি। ফলে এই সমস্ত নানাবিধ কারণে আমরা টেলিভিশন হয়েছে, কিন্তু টেলিভিশনে অনুষ্ঠান বানানোর জন্য যে পরিমাণ মনোযোগ, সময়, অর্থ এটা বিনিয়োগ করা প্রয়োজন ছিল, সেটা আমরা এখন আর করতে পারছি না। এইটা যখন আবার আমরা করতে পারবো, তখন ডেফিনেটলি টেলিভিশন লোকে দেখবে। যেমন ঈদের সময় যদি আপনি দেখেন, ঈদের সময় কিন্তু মানুষ টেলিভিশন দেখে, ফলে টিভি মানুষ ছেড়ে দেবে এটাও আমি বিশ্বাস করি না। সেক্ষেত্রে চলচ্চিত্র বা আমাদের এই যদি ওটিটির কথাই ধরি, সেখানে দেখা যাচ্ছে কিছু নীতিমালা বা সেন্সরশিপ ধরে দেওয়া হয়, সেই জায়গাগুলোর ক্ষেত্রে একটু বলবেন কি ধরনের বিষয়গুলো? সেন্সরশিপের কথা তো এখন আমি সেন্সরশিপের জ্বলন্ত প্রতিমূর্তি হয়ে আছি। আমার একটা ছবি শনিবার বিকেল আজকে 4 বছর সেন্সর বোর্ডে আটকা। আমি দেখেন কিছুদিন আগে একটা আমাদের ফিল্ম অ্যালায়েন্স অফ বাংলাদেশের পক্ষ থেকে একটা ফ্যাব ফেস্ট হয়েছিল, সেখানে অনেকগুলো সেশন হয়েছে। একটা সেশনে আমি বলেছিলাম দেখেন, একজন ফিল্ম মেকারের কাজের আয়ু মাত্র 3 দশক বড় জোর। হ্যাঁ, সো 3 দশকের মধ্যে আমি অঙ্ক করে দেখলাম, শনিবার বিকেলে 4 বছর নিয়ে আমি প্রায় 8.5 বছর সেন্সর বোর্ডে আটকা, বিভিন্ন ছবি মিলিয়ে, 3rd পারসন সিঙ্গুলার, ডু, মেড ইন বাংলাদেশ। একজন ফিল্ম মেকার 3 দশক তার জীবন হবে, তার মধ্যে যদি সে 8.5 বছরই সেন্সর বোর্ডে কাটিয়ে দেয়, এর চেয়ে মানে বেদনার আর কিছু থাকতে পারে না। এবং এটাই কিন্তু বলে দেয় যে আমরা আমাদের দেশের নতুন গল্প, নতুন সিনেমা, এটাকে কিভাবে ট্রিট করতে চাই। এখন নীতিমালার প্রসঙ্গে যদি আসি, নীতিমালার ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে মনোভঙ্গিটা, এই মনোভঙ্গিটা আপনি সেন্সর নীতিমালা এবং ওটিটি নীতিমালায় খুঁজে পাবেন। নীতিমালার সবচেয়ে বড় সংকটটা কি দেখেন, কোনো নীতিমালা নিয়ে আমাদের কোনো সংকট নাই যদি সেটা ওয়েল ডিফাইন্ড হয়, যদি সেটা পেরিফেরি বলে দেয়। ধরা যাক ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, ফাইন, অ্যাগ্রিড, তাহলে আপনি বলে দেন যে কি কি করা যাবে না। যেমন আপনি যদি বলে দেন যে আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড অথবা নবী, রাসূল, তাদেরকে নিয়ে গালমন্দ করা যাবে না, ফাইন, আমরা ক্লিয়ারলি আমরা জানলাম যে আমাদের পরিধি কি, আমরা কোন পর্যন্ত যেতে পারবো, কোনটা করতে পারবো না। কিন্তু আপনি যখন বলবেন যে ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না, কিন্তু ডিফাইন করবেন না, একটা ভেগ এবং ঝাপসা রাখবেন, তখন সংকট কোথায় দাঁড়ায় আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি আজকাল ফেসবুকে দেখবেন যে পূজার সময়, এমনকি আমিও দেখেছি আমার ফেসবুকেও, পূজার সময় আমি যদি পূজার শুভেচ্ছা জানাই, আমাকে তো যে কেউ সে কমেন্ট করতে পারে না, আমার ফ্রেন্ড লিস্টে যে কেউ নাই, আমি যে আমাকে ট্যাগ করে কেউ কমেন্ট করছে, আপনি একজন মুসলমান হয়ে কি করে পূজার শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি নালায় কি কাজ করছেন, বা নানাবিধ কথাবার্তা বলছেন, রাইট? অর্থাৎ আমি বুঝতে পারি ওনার অনুভূতিতে আঘাত লেগেছে। এখন দেখেন এই যে ধর্মের অনুভূতি, এটা তো এক একজনের এক এক কারণে আঘাত লাগে। যেমন আমি যে কথাটা বললাম যে পূজায় শুভেচ্ছা জানানো, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটা তো কারো আঘাত লাগছে। এখন আপনি ভাবেন, যিনি চেয়ারে বসে আছেন, ধরা যাক আজ থেকে 25 বছর পর একজন লোক আসলো চেয়ারে, সেন্সর বোর্ডের চেয়ারম্যান, ওনার মাইন্ডসেট হচ্ছে এরকম যে পূজা শুভেচ্ছা জানানো যাবে না। তখন তো আমার গল্পের মধ্যে যদি এরকম চরিত্র থাকে, মুসলমান বন্ধু হিন্দু বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছে, দোস্ত পূজার শুভেচ্ছা দিল, ছবি আটকে, কারণ ওনার ভাবমূর্তিতে লেগেছে, তখন আপনি কি করবেন? এই জিনিসটা আমি মনে করি যে এটা শুধু ধর্মের ক্ষেত্রে না, দেশের ভাবমূর্তির ক্ষেত্রে একই কথা বলা যায়। সো এগুলো যদি আপনি ডিফাইন না করেন যে কোনটা করলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা যদি আপনি ডিফাইন করেন, তাহলে দেখবেন যে পরিষ্কার থাকে এবং ফিল্ম মেকাররাও শান্তিতে কাজ করতে পারে। কিন্তু যখনই এটা অস্পষ্ট থাকে, যখনই ঝাপসা থাকে, তখনই মনে করবেন যে কোনো ঝাপসা আইন বা অস্পষ্ট আইন হচ্ছে অত্যাচারের হাতিয়ার, এবং যে কোনো ঝাপসা আইন বা অস্পষ্ট আইন যে কোনো ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা। আমার মনে হয় সময় এসছে এটা দূর করার।
আমি একটু যেহেতু কন্টেন্টের মধ্যে ছিলাম, কন্টেন্ট বলা হয় যে ভালো কন্টেন্ট দর্শক সবসময় গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আপনারা কন্টেন্ট ক্ষেত্রে কোন কোন বিষয়ে জোর দিচ্ছেন রেদওয়ান রনি? স্পেশালি আমি যদি চরকির কথা বলি, এখানে প্রডিউসিংয়ের ক্ষেত্রে আমাদের মূল জিনিসটা থাকে, যেহেতু এটা বাংলাদেশের প্ল্যাটফর্ম, সো আমাদের অরিজিনাল গল্পটা কোনটা, আমাদের মানে অরিজিনালস বলতে আমরা কি বুঝি, আমাদের যে সম্পর্কের গল্প এটা তো ইউনিক সারা পৃথিবীতে। মানে আমাদের যে ভাই বোনের গল্পটা অথবা আমাদের যে বাবা মার গল্পটা, এটা তো ইউরোপ আমেরিকার মধ্যে আপনি এই গল্প পাবেন না। অথবা আমাদের প্রেমিক প্রেমিকা, আমার প্রেমিক প্রেমিকের গল্পটা কত ইন্টারেস্টিং গল্প। আমাদের মা খালারা কিন্তু এখনো ওই বিকালবেলা একসাথে বসে বসে যত গল্প করে, এটা সারা পৃথিবীতে ইউনিক। সো আমাদের অরিজিনালিটি নিয়ে আমরা আসলে কাজ করি, বাট ইটস শুড বি গ্লোবাল স্ট্যান্ডার্ড, লোকাল বাট গ্লোবাল। সো এটা হচ্ছে আমাদের মূল জিনিসটা থাকে, যে আমরা কতটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা জিনিসটা দিতে পারছি। যেন আজকে নুহাসের কন্টেন্ট এখন রটারডামে অফিসিয়াল সিলেকশনে চলে আসছে, এখন এটা যদি আমি একটা স্প্যানিশ ভাষায় ডাব করে আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন করি, এটা স্প্যানিশ মানে দর্শক যেন সে বুঝতে পারে যে এটা একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের প্রোডাকশন বাংলাদেশ থেকে আসছে। সো বাট নুহাসের কন্টেন্টের দিকে তাকান, এটা বাংলাদেশের একদম লোকসাহিত্য, এখানকার আমাদের ভূত আমাদের পেতনি নিয়ে কাজ করা হয়েছে। সো আমরা মূল জিনিসটা এটা যে খুব লোকাল থাকবে বাট গ্লোবাল স্ট্যান্ডার্ড থাকবে। নীতিমালার কথা সরওয়ার ফারুকী বলছিলেন যে ফিল্মের ক্ষেত্রে যেভাবে করা হয়, সেক্ষেত্রে ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও কি এই ধরনের বিধি নিষেধ কি রয়েছে? আমি স্যার ভাই বেসিক্যালি ওটিটি নীতিমালার কয়েকটা পয়েন্টই বললো, মানে বিধিনিষেধ তো অনেক, মানে আমি এটা একসাথে একটা অ্যাড করি যে কোনো রাষ্ট্রের সাথে বন্ধু ভাবাপন্ন, মানে কোনো বন্ধু রাষ্ট্রের কোনো বন্ধু সম্পর্ক, মানে কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করা যাবে না, এরকম একটা টার্ম আছে। একদম এক্স্যাক্টলি যদি শব্দগত ভুল হয় ক্ষমা করে দিবেন, বাট এই বিষয়টা আছে। এখন যদি আপনি কোনো ইন্টারন্যাশনাল স্টোরি নিয়ে কাজ করেন, আপনি যদি সোমালিয়ার একটা গল্প নিয়ে আপনি কাজ করেন, তো সোমালিয়ার সাথে তো বাংলাদেশ সরকারের এটা নিয়ে তো একটা ইয়ে লেগে যেতে পারে, তার মানে আপনি এই কন্টেন্টকে অফ করে দিচ্ছেন। আপনি ফেলানি নিয়ে আপনি কাজ করতে পারবেন না, তাহলে মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এরকম ইন্টারন্যাশনাল যে কোনো টপিক নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কারণ ওটা কোনো না কোনো দেশের বিলং করে। তার মানে কি যে আপনি কোনো ইন্টারন্যাশনাল কন্টেন্টও বানাইতে পারবেন, আপনি কোনো কিছু বানাইতে না, পারবেন আপনি ন্যাশনাল কন্টেন্টও বানাতে পারবেন। আমি উদাহরণ দিই, ধরা যাক আজকে দেখেন আইন করতে হলে কিন্তু মাথায় রাখতে হবে যে একটা সময় যে সরকার আজকে আইন করছে সেই সরকার ক্ষমতা নাও থাকতে পারে। ধরা যাক আজ থেকে 30 বছর পরে কোনো এক সময় এমন একটি দল ক্ষমতা আসলো যে দল বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি। ধরা যাক জামায়াত ইসলামী ব্যাপক জনপ্রিয় হয়ে ক্ষমতা আসলো। এখন জামায়াত ইসলামী যখন ক্ষমতা আসবে, সেন্সর বোর্ডে যিনি চেয়ারম্যান থাকবেন, ওনার আমলে কি আমি মুক্তিযুদ্ধের গল্প করতে পারবো? কারণ আমি মুক্তিযুদ্ধের গল্প করতে গেলে উনি বলতে পারে পাকিস্তান আমার বন্ধু রাষ্ট্র, পাকিস্তান তো আহত হচ্ছে। ফলে এই যে বন্ধু রাষ্ট্র টার্মটা বিগত কয়েক বছরে যেটা হয়েছে, না পাকিস্তান টার্ম, বন্ধু রাষ্ট্রের টার্মটাও কিন্তু গোলমেলে। কারণ আমরা তো অফিসিয়ালি কারোর সঙ্গে কোনো যুদ্ধে নাই এই মুহূর্তে, আমাদের সঙ্গে কোনো রাষ্ট্রের যুদ্ধ নেই, তাহলে আমাদের তো কোনো শত্রু রাষ্ট্র নাই। তাহলে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বলতে কি বোঝানো হচ্ছে? এটাও কিন্তু একটা খুবই বাহ্যিক ব্যাপার। কে আমার বন্ধু রাষ্ট্র? কারণ সবাই তো আমার বন্ধু রাষ্ট্র, আমরা তো কারোর সাথে কোনো মারামারি নাই এখন, বন্ধুত্ব করেই তো স্বীকৃতি দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো টার্ম, যে টার্মগুলো আমরা এখন ফাইনাল ড্রাফট যেটা আমরা দেখতে পেয়েছি, সেটা হয়তো খুব দ্রুত পাশ হয়ে যাবে। আমাদের শঙ্কার বিষয় এটাই, দীর্ঘদিন ধরে বিভিন্ন কমিউনিটি থেকে কিন্তু এই কারেকশনসগুলো বলা হচ্ছে, দেওয়া হচ্ছে, বাট আমরা দেখলাম না এটার কোনো প্রতিফলন এখন এই ড্রাফটে আছে। সো আমরা খুবই শঙ্কিত এই বিষয়গুলো নিয়ে। সেক্ষেত্রে নির্মাতাদের জন্য কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যদি সেন্সরশিপ বা নীতিমালাগুলো? মানে আমার কাছে মনে হয় তো প্রতিবন্ধকতা সবার জন্যই একই রকম, সেটা নির্মাতার জন্য, সেটা প্ল্যাটফর্মের জন্য, সেটা মানে থাকে না যে সামগ্রিকভাবেই এটা প্রতিফলন ঘটবে আর কি। বিকজ এখন পর্যন্ত তো আমরা কোনো ধরনের সেন্সরশিপ পাইনি। যদি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকেও বলি, মানে ইট ওয়াজ কোয়াইট আ ওপেন অ্যান্ড ওয়ান্ডারফুল জার্নি উইথ দ্য প্ল্যাটফর্ম। সো ওরকম কোনো ধরনের কোনো সেন্সরশিপই আমাকে দেয়া হয় না বা বলা হয় না যে এটা করা যাবে, এটা করা যাবে না। সো যখন আসলে এই জিনিসটা দেয়া হবে, তখন তো অটোমেটিক্যালি দ্য প্ল্যাটফর্ম উইল অলসো বি ইন আ রিস্কি সিচুয়েশন। সো তখন আমি যে কোনো কিছু করতে গেলেই তো মানে প্ল্যাটফর্ম আমার কথাও ভেবে বলবে যে না, এটা কিন্তু করলে আমরা এই ধরনের ঝামেলাতে তুমিও পড়বা, এই ধরনের ঝামেলাতে আমিও পড়বো। সো প্রবলেম ইজ ইকুয়াল ফর এভরিওয়ান। ইনফ্যাক্ট ও যদি এখন গুটি 2 বানাতে লাগে এবং এর মধ্যে যদি এই নীতিমালাটা পাস হয়, আমরা তো ও তো ভয় পাবে, আমরাই ওকে বলবে তুমি এই সিন রাখবা না, যেটা গুটি 1 এ হয়তো সে খুব সাবলীলভাবে ওই ক্যারেক্টারগুলো পোর্ট্রে করছে। সো প্রবলেমটা সবার জন্যই একই রকম আর কি। আচ্ছা, আমরা তো দেখছি যে ওটিটির কারণে যে আমাদের এখন হাতের মুঠোয় চলে এসেছে, যেটা আমরা সিনেমা হলে সবাই মিলে একসময় সামাজিক বদ্ধতা যেটা ছিল, কিন্তু এখন যে এই আত্মকেন্দ্রিক বিষয়টা বা স্বাধীনভাবে দেখার সুযোগ, একটি পজিটিভ আবার
আমরা একটু নেগেটিভ যদি বলি, সেক্ষেত্রে কি বেশি আত্মকেন্দ্রিক করে ফেলছে কিনা? মোবাইল তো আপনাকে আত্মকেন্দ্রিকই করে, আপনি তো হাতের দিকে চেয়ে থাকেন, আপনি আকাশ দেখেন না, আপনার পাশে বসে থাকা মানুষকে দেখেন না, কাউকে দেখেন না, শুধু হাতের দিকে চেয়ে থাকেন। সো এটা একটা নতুন রিয়ালিটি। আমি এই রিয়ালিটিকে খুব যে পছন্দ করি তা না, কিন্তু এর মধ্যেই তো আমরা বেঁচে আছি, রাইট? এর মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু আমি এখনও মনে করি যে দেখেন, আপনি ওটিটির ক্ষেত্রেও কিন্তু একটা মানে কি এক ধরনের সামাজিকীকরণ আছে। কোথায়? যেমন আমি আমার বন্ধুবান্ধব বা যাদের কাছে শুনি যে ওরা কি করেছে যে ছুটির দিনে ফুল ফ্যামিলি একসাথে বসে সিরিজটা দেখছে বা ফিল্মটা দেখছে। এটা কিন্তু মানে ঘরের মধ্যে এক ধরনের সামাজিকীকরণ আছে, বাট অবভিয়াসলি থিয়েটারে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা তো ইজ ডিফারেন্ট। আমি আবার বলি যে আমরা এখন যে রিয়ালিটিতে প্রবেশ করেছি, সেই রিয়ালিটিতে ওটিটিকে আপনি ডিনাই করতে পারবেন না। এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আমাদের সামনে জীবনে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি না যে থিয়েটার বিলুপ্ত হয়ে যাবে। নো, থিয়েটারের জায়গায় থাকবে ফর শিওর। আমি যদি কপিরাইট নীতিমালার কথা বলি, দেখা যাচ্ছে যে সেখানে কেবল অপারেটররা কিছু কিছু সেটা নিজেদের মতো করে আবার তাদের যে সারাউন্ডিংস আছে তাদের মধ্যে দিয়ে বিলিয়ে দিচ্ছে। সেই জায়গাটা বলবেন, কপিরাইট নীতিমালা কিভাবে শক্ত করা উচিত বা কি কি পর্যায়ে রয়েছে এর দল? কেবল অপারেটরদের বিষয়টা আমি খুব বেশি জানি না, বাট কপিরাইট আইন এখন যেটা আছে সেটা নিয়ে আমার কিছু অদ্ভুত অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে আমি শেয়ার করতে পারি। যেমন একটা আমাদের কপিরাইট নীতিমালার মধ্যে আছে যে প্রডিউসার টার্মটা যেভাবে ডিফাইন করা হয়েছে, সেখানে হচ্ছে প্রডিউসার যে প্রোডাকশন ইনিশিয়েট করবে উইথ ইনভেস্টমেন্ট। এটা কিন্তু সারা পৃথিবীর যে প্রডিউসারের টার্ম এটার একদম পরিপন্থী, কারণ প্রডিউসার প্রোডাকশন ইনিশিয়েট করে বাট ইনভেস্টমেন্ট তার থাকতে হবে না, এটা নট নেসেসারি। সো এখন আমাদের জন্য যে প্রবলেমটা হয়েছে যে কন্টেন্টের যখন একটা প্ল্যাটফর্ম কপিরাইট নিতে যায় তখন তাকে প্রডিউসার হতে হয়। সো আমাকে যেহেতু আমি সিইও এবং আমার সাথে মানে একটা প্রডিউসার আলাদা করে এগ্রিমেন্ট করতে হয় প্ল্যাটফর্মের, প্রত্যেকটা কন্টেন্টের প্রডিউসার হিসেবে আমার নাম যায়। আসলে কিন্তু এই কন্টেন্টের প্রডিউসার হিসেবে যারা কাজ করেন তারা কিন্তু আলটিমেটলি বা প্রডিউসার টার্মটা ইন্টারন্যাশনালি যেরকম করে কমপ্লাই করে আমাদের দেশে কিন্তু ওইভাবেই কাজ হয়, কিন্তু তার নামটা প্রডিউসার হিসেবে আমরা দিতে পারছি না শুধুমাত্র কপিরাইট আইনের কারণে। কারণ আমাদের যে এই আইনগুলো যখন তৈরি করা হয়েছে তখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়নি। এটা সময় আসছে এই মুহূর্তে আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করার। আদারওয়াইজ কিন্তু আমরা একটা ফেস্টিভ্যালে যখন আমরা ক্রেডিট লাইন পাঠাই তখন ওরা হয়তো হাসে, এখনো যে কেন প্রডিউসার তো আসলে ওর হওয়ার কথা। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে এখন মানে খুব দ্রুত আসলে এগুলো অ্যামেন্ডমেন্ট করার টাইম আসছে আর কি। যে আমাদের তো হইচয়ের লক্ষ্য ছিল যে 250 লাখ বাঙালির কাছে পৌঁছানো, এবং চরকি ফিল্ম ফান্ড ফুর্তি এই ইয়ে নিয়ে আগাচ্ছে, স্লোগান নিয়ে আগাচ্ছে। সেক্ষেত্রে কতটা মানুষের দোরগোড়ায় কতভাবে মানে সফল হলেন আপনারা? এটা তো আমি বলবো যে আমাদের খুব অল্প সময়ের জার্নি, বাট এটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সেটা আমি একটু আগে যেটা মেনশন করলাম, 194টা দেশ থেকে চরকি দেখছে, 29টা কারেন্সিতে পে হয়। সো এখানেই বোঝা যায় যে একটা নিউ প্ল্যাটফর্মের এই যে এত এনগেজমেন্ট, এবং একই সাথে আমরা কয়েকটা রেকর্ড অলরেডি ডিক্লেয়ার করি যে একটা কন্টেন্ট দেখা যাচ্ছে প্রথম 15 দিনের মাথায় 1 কোটি মিনিট স্ট্রিমিং হয়ে যায়। সো ইটস এ বিগ থিং, একটা পেইড প্ল্যাটফর্মে এত স্ট্রিমিং হচ্ছে, তার মানে কিন্তু দর্শকের এনগেজমেন্ট ইজ হাই। এবং আমরা যে প্রমিসগুলো করেছিলাম প্রথমে যে 12 মাসে 12টা ফিল্ম দিব, সেটা প্রথম বছরে আমরা কমপ্লিট করেছি। এই বছরে 12টা ফিল্মের সাথে 12টা সিরিজ যাচ্ছে। সো ইটস এ বিগ 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 ম্যাসিভ। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের যে পরিমাণ একটা ইন্ডাস্ট্রি শেপ থাকা উচিত ছিল, একটা ভালো ফিল্ম স্কুল, টেকনিক্যাল স্কুল, এগুলো কিন্তু আমাদের কিছু নাই। এগুলো না থাকার ফলে আমরা যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট এটার মধ্যে প্রডিউস করে ডিস্ট্রিবিউট করে যাচ্ছি, এইটাও তো আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। বাট এই চ্যালেঞ্জগুলো পার হয়ে অনেক পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, যে রেগুলার যে আমাদের একটা পেইড সাবস্ক্রাইবার হিউজ পরিমাণ বাড়ছে। ইনফ্যাক্ট আমাদের যে প্রজেকশন, অনেক সময় প্রজেকশনের চেয়েও যখন বেড়ে যায় তখন আমরা আশান্বিত হয়ে উঠি যে এইটা একটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার, আশার খবর আর কি। শঙ্খ দাশগুপ্ত, এই যে মিডিয়ার সদা পরিবর্তনশীল এই যে ক্যারেক্টার, এটাকে আপনি কিভাবে দেখবেন যে ভবিষ্যতে এই ওটিটির আরো কোনো ধরনের পরিবর্তন বা ভবিষ্যৎটা কিরকম ভাবছেন? মানে ভবিষ্যৎ তো উজ্জ্বল মানে এই সদা পরিবর্তনশীল যে ব্যাপারটা, এটা অ্যাজ এ ফিল্ম মেকার আমার কাছে এটা খুবই মনে হয় ইন্টারেস্টিং, যে আই ডোন্ট গেট বোর্ড উইথ দ্য মিডিয়াম আর কি। আমার কাছে সামনে সবসময় কোনো না কোনো নতুন আইডিয়া বা নতুন মিডিয়াম আসছে। সো ওইটা তো আমার কাছে এখন পর্যন্ত খুবই সন্তোষজনক মনে হয়। বাট আই এম রাদার মোর ওরিড যে এই যে সম্ভাবনাগুলো উন্মোচন হচ্ছে, বিভিন্ন ধরনের নীতিমালা এসে আমাদেরকে যাতে আসলে পিছনের দিকে না নিয়ে যায় আর কি। সো মানে যে কোনো নতুন সম্ভাবনাকে আই এম রেডি টু ওয়েলকাম, বিকজ আমি ব্যক্তিগতভাবে জিনিসটাকে আসলে খুবই পছন্দ করি। কিন্তু আমার মনে হয় যে এই সম্ভাবনাগুলোকে আমরা আসলে আস্তে আস্তে দরজাগুলো বন্ধ করে দিচ্ছি উইথ দিস নীতিমালা, যেগুলো আসলে আমার মনে হয় যে মানে একদমই গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে করা হচ্ছে না, বা কি দরকার সেটা না ভেবে আমার মনে হয় যে কিছু ব্যক্তি
গতভাবে মানে এটার মধ্যে আসলে থাকে না, ব্যক্তি চাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এখন যে এটা করছে সে আসলে নিজের চাওয়া পাওয়াটাকে এখানে আসলে প্রায়োরিটি দিচ্ছে, রাদার আসলে কি হওয়া উচিত বা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস কি হওয়া উচিত, গ্লোবালি কি চলছে সেটার দিকে নজর না দিয়ে আসলে ব্যক্তি চাওয়া পাওয়ার দিকে নজর দেওয়া হচ্ছে। সো আমার মনে হয় যে এই সম্ভাবনা তো যেগুলো আছে সেটা মানে ভেরি গুড, কিন্তু এইগুলো দিয়ে আসলে সম্ভাবনাগুলোকে আস্তে আস্তে শ্রিঙ্ক করে দেওয়া হচ্ছে কিনা ওই দিকে আমার মনে হয় যে নজর দেওয়া উচিত। মুস্তফা সরোয়ার ফারুকী, আসলে তাহলে আমাদের নীতিমালাটা কি ধরনের হওয়া উচিত যার কারণে সবাই সুন্দরভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে? নীতিমালা হওয়া উচিত স্পষ্ট, সকল প্রকার ঝাপসা ব্যাপার স্যাপার থেকে মুক্ত, যাতে আবারও বলেছি আমি, অস্পষ্ট আইন হচ্ছে অত্যাচারের হাতিয়ার, যাতে ওই অত্যাচারের শৃঙ্খলটা ফিল্ম মেকারদের উপর পড়ানো না যায়। আর আমার মনে হয় যে এখন সরকারের ভাবার সময় আসছে যে আমি বুঝতে পারি সরকার কেন আইন অস্পষ্ট রাখে। আইন অস্পষ্ট রাখে এই কারণে যে যাতে প্রয়োজন হলে যে তার জন্য বিব্রতকর এমন কিছু হলে সেজন্য কাউকে ধরতে পারে। কিন্তু আমি এখানে সরকারকে একটু জাস্ট খেয়াল করতে বলি যে আপনারা তো এখন ডিজিটাল বাংলাদেশ করেছেন, সামনে স্মার্ট বাংলাদেশ করবেন, ফলে আমাদেরকে এই জিনিসগুলো খুব স্মার্টলি ডিল করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের কাছে আমরা স্মার্টলি ডিল করতে হবে এই কারণে যে দেখেন, সরকারের ভাবমূর্তি যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় সে এখন আর কষ্ট করে শিল্প রচনা করবে না। শিল্প রচনা করতে বহুত কষ্ট, একটা ছবি বানাতে অনেক কষ্ট, একটা সিরিজ বানাতে প্রচুর কষ্ট। সে যদি ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় সে দেশের বাইরে কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম টিকটকে একটা ভিডিও ছেড়ে দিবে, এবং ভিডিও ছেড়ে দিলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যাবে। কার এত ঠেকা পড়েছে যে কষ্ট করে শিল্প রচনা করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে? ফলে যেহেতু আপনি ওটা ঠেকাতে পারছেন না, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে জিনিসটা বানায় ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, সেটা যদি আপনি মেনে নিচ্ছেন, ঠেকাতে পারছেন না, তাহলে কেন যেটা কোনো আপনার জন্য আসলে ইজ নট রিয়াল কনসার্ন সেই শিল্পীদের উপর কেন ভাই গলা চেপে ধরা? আমি মনে করি এই ব্যাপারটা এখন এরকমভাবে দেখবার সময় এসছে। আমি একটু কি অ্যাড করবো, জি, জাস্ট আমি অবশ্যই, বিজনেস পার্সপেক্টিভ থেকে, সারো ভাই তো ক্রিয়েটিভটা বললেন। বিজনেস ওয়াইজ যেহেতু এখন নীতিমালাটা মানে এখন শুরুতে করেছে, ফার্স্ট নীতিমালা হবে আমাদের, এখন কিন্তু আমাদের লোকাল প্ল্যাটফর্মগুলোকে সাপোর্ট দেয়া, এটা কিন্তু আসলে সরকারের নীতিমালার মধ্যে স্পষ্টভাবে থাকা উচিত যে আমাদের কতদিন ধরে ট্যাক্স রিবেটটা দেওয়া হবে। কারণ এই লোকাল আমরা যত গ্রো করব তত কিন্তু বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের ফরেন রিজার্ভে সেই জমা হবে। সো এখানে সরকার আমার নিজের ইন্ডাস্ট্রিকে সুরক্ষা দেওয়ার জন্য কি করছে সেগুলো কিন্তু খুব বেশি নাই, ওরকম স্পষ্টও নাই। সো এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হবে আসলে। আমাদের সময় প্রায় শেষ। আমার মোস্তফা সরোয়ার ফারুকী, আপনার কাছ থেকে লাস্ট মানে শেষ বাক্য যেটা আছে শুনবো নির্মাতাদের জন্য এবং দর্শকদের জন্য সামগ্রিক। শেষ কথাটা হচ্ছে এই যে দেখেন, আমাদের দেশে যে কোনো দেশের ফিল্ম বা ওটিটি যে কোনো এন্টারটেনমেন্ট জগতে তিনটা জিনিস থাকা খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস থাকলে ওখানে একটা দারুণ বিপ্লব ঘটে। একটা হচ্ছে একটা বিশাল দর্শক শ্রেণী যারা নতুন ধরনের ছবি বা নতুন ল্যাঙ্গুয়েজ নিতে চায়। আরেকটা হচ্ছে যে একটা ভালো নির্মাতা শ্রেণী যারা নতুন ধরনের গল্প বলতে পারে। আরেকটা হচ্ছে সরকারের পলিসি সাপোর্ট। আমাদের প্রথম দুইটা দারুণভাবে আছে এবং এটা গত 15-20 বছর ধরে শুধু শক্তই হচ্ছে, গ্রো করছে ক্রমাগত অ্যান্ড অ্যামেজিংলি। আমাদের যেটা নাই সেটা হচ্ছে পলিসি সাপোর্ট। আমি মনে করি যে গভর্নমেন্টের এখন বোঝার সময় এসছে, সামান্য পলিসি সাপোর্ট, আমরা কোনো অনুদান চাই না, উই ডোন্ট নিড এনি অনুদান, সামান্য পলিসি সাপোর্ট দিলে কিন্তু আমাদের ওটিটি এবং ফিল্ম ইন্ডাস্ট্রি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারবে। সময় এসছে এইদিকে নজর দেওয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি সরকারও আমাদের এই দিকটা ভেবে দেখবে, এবং দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা মানে ভবিষ্যতে আরও ওটিটি দিয়ে সিরিজ করব, আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। ওটিটিতে আমরা এমন ধরনের কন্টেন্ট নির্মাণ করব যেগুলো সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, আমাদের বাংলা ভাষাকে পরিচয় করা দিবে বিশ্ব দরবারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।